এটা সত্যি অদ্ভুত গল্প। 2019-এর নবান্ন অভিযান, আমি ততদিনে জেলার সেক্রেটারিয়েট মেম্বার, ও লোকাল স্তরে কাজ করে। তো এবার জেলার সেক্রেটারিয়েটে যখন আলোচনা হয়, আমরা আমাদের যে টিমটা তখন কাজ করছিল, আমি সবথেকে কম বয়সী ছিলাম, বাকিরা অনেকটা সিনিয়র। তো স্বাভাবিক একটা টান আমাদের মধ্যে ছিল যে আমাদের পরের একটা জেনারেশনকে তুলে না নিয়ে আসতে পারলে সংগঠনটা পরবর্তীতে কারা রান করবে। তো ওর নামটা খুব আলোচনায় আসতো, খুব ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। যদিও ব্যক্তিগতভাবে ওর সাথে কোনো দিন ইন্টারাকশন হয়নি, আমি ফালাকাটা খুব কম যেতাম, সাংগঠনিক কাজ আমার কম পড়তো তাই। তো 19-এর নবান্ন অভিযানে ওর সাথে আমার প্রথম দেখার যে সিনটা আমার সারা জীবন মনে থাকবে। এক পুলিশের বুকের উপরে চেপে বসে গলা টিপে ধরে। তার আগে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা আমি বলিনি। আসলে যেই দিন আমরা যাচ্ছিলাম, আমাদের ট্রেনটা বর্ধমানে ছিল আর কি। তো বর্ধমানের সব কমরেডরা নেমে যায়, পরবর্তী কমরেডরাও আসবে। তো তারপর আমরা লোকাল ট্রেনে শিয়ালদাতে আসব। তো এই উদ্দেশ্যেই আমরা যখন ফিরছি, মানে রেস্ট করে যখন লোকাল ট্রেনের উদ্দেশ্যে উঠলাম, সবাই আমার সামনের সিটে দাঁড়িয়েছিল আর খুব মানে অন্যান্যদের সাথে কথা বলছিল। আমি একটা রাগত স্বরে বলে উঠলাম, এই কমরেড একটু চুপ করুন, ঘুমোতে দিন, পরবর্তীতে তো আর ঘুম হবে কিনা সন্দেহ আছে। এই একটা ধাওয়াতেই কিছুটা দেখলাম বসে গিয়ে পাশের সিটেই বসলো, আর কোনো কথাই নেই। এটা বেশ মজার ছিল। আর তারপর তো বলছেই যে লড়াই সংগ্রামে সেই দিন নবান্নে যখন আমরা 19-এর গেছিলাম, মানে একটা সময় এরকম হয়ে যায় আমি আমার পুরো জেলাকে ছাড়া হয়ে যাই। তো আমার কিছু ঢিল ছোড়া দূরত্বে সায়নদীপদা দাঁড়িয়েছিল। সায়নদীপদাকে দেখে আমি আগাতে চাই আরেকটা ভাইকে দেখে, সে সময় পুলিশ আক্রমণ করে আমার উপর। আমি দিক বিদিক শূন্য হয়ে কিছু একটা মানে হয় না, সেই হিট অফ দ্য মুভমেন্ট যেটা হয় সেটা হয়ে গেছিলো আর কি। তো সেই সময় আমার জেলার সভাপতি বাপন গোপ আর তখন বাপনদা সভাপতি ছিল না, বাপনদাও তখন সেক্রেটারি। আচ্ছা, মানে জেলার তখন দুটো ভাগে আমরা গেছি। হ্যাঁ, মাধব ওরা যে ভাগে গেছে সেই ভাগের দায়িত্ব ছিল বাপনদা, আর জেলার পূর্ব অংশের দায়িত্ব ছিল আমার। এবার ওখানে যখন ছত্রভঙ্গ অবস্থা, আমরা নিজেরা আলোচনা করছি সবাইকে তো গুটিয়ে বাড়ি নিয়ে আসতে হবে, নাহলে জেলায় ফিরে কাকে কি মুখ দেখাবো। আমি আরও একে তাকে খুঁজছি কোনায় খাপচিতে কে আছে। হঠাৎ দেখি একজন এরকম চেপে বসে আছে। তো বাপনদা আমাকে বলছে, এটা মৌমিতা না? তাহলে কি জানি, আমি তো পিছন থেকে দেখে বুঝতে পারছি না। সামনে গিয়ে দেখি ঠিক তাই। আর দুজন ধরেছি, টেনে ওঠানোর চেষ্টা করছি, এ আর ওঠে না। শেষমেশ যখন উঠেছে, ওই পুলিশ একটু দাঁড়ালো, ও যা একটা কিক করলো তলপেটে, ও সারা জীবন মনে রাখার মতন আর কি। না একদম না এই বিষয়ে নো কমেন্ট। এটা রাজনীতি থেকে গৃহনীতিতে ঢুকে গেলে সমস্যা। এটাও ভারী অদ্ভুত আর কি, মনে হয় দুজনেই। মানে এবার যখন আমরা ফিরছি সেই সময় পুলিশের তাড়া খেয়ে আমার এই পায়ে খুব চোট লাগে, আমি হাঁটতে পারছিলাম না, পড়ে গেছিলাম রাস্তার মধ্যে। সেই সময় ও এসে যথারীতি যা হয় একটা কমরেড যেরকম করে, আবার সেই একেই আমার বাঁচাতে হলো। তারপর বাড়ি ফিরে আসার পরে বাড়ি ফিরে আসার পথেও আমি আমার টাকার ব্যাগটা আর টিফিন বক্সটা ট্রেনেই ফেলে দিয়ে নেমে যাই। যেহেতু আগের দিন এই কমরেডের নাম্বার থেকে আমার মাকে ফোন করেছিলাম, খুঁজে 5টা নাম্বারে ফোন করে জানতে পারলাম আলিপুরদুয়ারে এই গোর্কি বলে একজন আছে, তাকে ফোন করা যাবে। সে ছুটে গেল পদাতিক ট্রেনে। আমি বললাম, কমরেড আমি পদাতিকে ফিরিনি, উত্তরবঙ্গে ফিরেছি। তো যাই হোক, সেখান থেকে আস্তে আস্তে ছবি, মানে নবান্নের ছবি আদান প্রদান হলো, মাঝে মধ্যে জেলারও কোনো ছবি আদান প্রদান হতে হতে এই গল্পটা 2020 সালের লকডাউন পিরিয়ড যখন পড়ে, তারপর অর্থাৎ 31 মার্চ অবধি আমাদের চলে। 1 এপ্রিলের দিন মানে এই কমরেড আমরা দুজনকে এপ্রিল ফুলই করি আর কি। এবার গোটা দুনিয়ার কাছেও, মানে যারা আর কি জানতো, তাদের কাছে যখন বলতে যাচ্ছি বিষয়টা, বলছে এই আজ এপ্রিল ফুল, এমন মিথ্যা কথা বলিস না। মানে আমরা সম্পর্কে চলে আসছি, এটাও হতে পারে না। অ্যাকচুয়ালি সেভাবে কখনো দেখিনি। আমি জানি কমরেড মানে তো সাথে থাকবে, কমরেড মানে একজন ভালো বন্ধু, ভালো সাথী, এই হিসাবেই থাকে। সেই জায়গাটার থেকে একটা জার্নি শুরু করলাম। আমি মাঝখানে ইন্টারাপ্ট করি, অনেক কাট করছে, মানে ওর সাথে কথা হতো তো নিশ্চয়ই ভালো লাগা তৈরি হয়েছে, নাহলে তো হুট করে সবটা হয় না।
আর ওর একটা ব্যাপার ছিল যে ওর বিয়ে ঠিক হলে পরে বন্ধুবান্ধবকে দিয়ে ফোন করাতো বাড়িতে, যাতে বিয়েটা ভেঙে যায়। তো সেই সময়টায় মানে ব্যাপারটা এরকম ছিল যে ওর বিয়ে প্রায় ফাইনাল। একদিন আমাকে ফোনে বলেছে, তখন এনআরসিসি এর ওই সময়টা, আমি ব্রাঞ্চ সেক্রেটারি, তো ন্যাচারালি বাড়ি বাড়ি প্রচারে গেছি। তো ওই হঠাৎ করে এরকম ফোনটা আসে যেরকম প্রায় ফাইনাল বিয়ে। রাতের বেলায় যখন ওকে বারবার জিজ্ঞেস করছি কী ব্যাপার, কি বলতে নিলি, তখন তুই করে বলতাম কি বলতে নিলি বল, ও আর কিছুতেই বলে না। এবার মাথা 2-3 দিন ধরে ওটাই ঘুরপাক কাটছে যে বিয়ে হয়ে যাবে, তাড়াতাড়ি দেখা হবে না, কথা হবে না, এটা কেমন হচ্ছে। তারপর এই রকম মুহূর্তে আমার ছোট দিদি একদিন ফোন করে, তো ওকে আমি ডিটেলসটা বলি। দিদির সাথে আমি যথেষ্ট ফ্রি ফ্র্যাঙ্ক, তো বললাম এরকম এরকম ব্যাপার। তো বলছে তুই প্রেমে পড়েছিস, তোর অ্যাডমিট করতে সমস্যা কোথায়। এবার তখন আমার যা বয়স বা আমরা যে স্টেজে আছি, তাতে প্রেমের প্রস্তাব দেওয়াটা খুব একটা ভালো দেখায় না আর কি। তো হঠাৎই মাথায় আইডিয়াটা আসে। এবার পরের দিন 1 এপ্রিল, এবার ওদিন বললে তো 100% বিশ্বাস করবে না। তো 31 তারিখ অনেক কষ্টে ওকে রাজি করাই একটা ভিডিও কল করা। ভিডিও কল করে, তখন অলরেডি লকডাউন চলছে। তোকে আমি সরাসরি বললাম যে তুই যদি আমার সাথে থাকতে কোনো আপত্তি না থাকে, আমি তোকে বিয়ে করতে চাই, তবে এটা পার্টি করি দেখে না, তোকে আমার ভালো লাগে, আমি তোকে ভালোবাসি, তাই বিয়েটা করতে চাই। কিছুক্ষণ খুব চুপচাপ থাকে। এবার রিপ্লাইটা আসে, আমি বাড়িতে বলতে পারবো না, তোমাকে বাড়িতে বলতে হবে। হ্যাঁ তোর বাড়িতে বলে এমন আর কি ব্যাপার। আমি ওর বাড়িতে ফোন করি। তার আগে মানে ওকে প্রপোজাল করার আগে আমি অলরেডি আমার নিজের বাড়িতে জানিয়ে রেখেছি যে এরকম এরকম ব্যাপার, আমার একজনকে পছন্দ, পার্টির কমরেড, বাড়ির কারোর আপত্তি নেই। আমি যখন ওর বাড়িতে ফোন করি, ওর মার প্রথম বক্তব্যটা ছিল, তুমি পিঙ্কির কোন বন্ধু বলছো। খুব ভয় পেতাম আসলে, চারপাশে যা দেখছি। মানে ওর মাকে কনভিন্স করাতে আমার আধা ঘন্টা সময় লেগেছে যে না, অরিজিনালি আমি ওর সাথে রিলেশনে যেতে চাচ্ছি, আমি বিয়ে করতে চাই ওনার মেয়েকে। সেটা আবার কাউন্টার হয় সেদিনই সন্ধ্যাবেলা ওর বৌদি ফোন করে। মানে আদতেও ঘটনা সত্যি, ওর যা রেপুটেশন বাড়িতে ছিল বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যখন খুব রাগ উঠে যায় তখন তুই থেকে আপনিতে চলে আসে আমাদের মধ্যে। তখন আপনি কমরেড একটু সরবেন, আপনার সাথে কথা আছে, আপনাকে ডাকছে, তখন তুই। দেখুন, আমরা যে পলিটিক্সটা করি, আমাদের মানুষকে নিয়ে কাজ। এখন আমাদের কর্মী সংখ্যা কম, স্বাভাবিকভাবেই কোনো ঠিক ঠিকানা থাকে না, বাড়ি থেকে কখন বেরোবো কখন ফিরবো কোনো ঠিক থাকে না। তো জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে আমার কাজটাকে বুঝবে। অনেকেরই মনে হতে পারে ঘরের খেয়ে বনের মস্তা রাখছে, তো সেটা হলে সংসারে অশান্তি লাগা একদম বাঞ্ছনীয়। সেদিক থেকে আমি লাকি ওকে পেয়ে, যে সমস্যা হয় না। খুব লাকি এই কারণে, কারণ বেশিরভাগ সময় আমাকে এখানে সেখানে যেতে হয়। কলকাতায় প্রায়শই আসতে হয়, কোনো না কোনো ক্লাস থাকে বা কিছু থাকে। আমি শুধু মানে আগে যেরকম মাকে বলে আসতে হতো, বা মাকে বলতাম মা আমি যাচ্ছি, মা বলতো কখন ফিরবি, ব্যাস, এর ঊর্ধ্বে কথা নেই, একটা অগাধ বিশ্বাস ছিল। সেই ক্ষেত্রে ওর ক্ষেত্রেও তাই, যে কেন যাচ্ছ, কিসের জন্য, বা কারা থাকবে, এই প্রশ্নটা আসে না। অন্যান্য সংসারে গেলে হয়তো এই প্রশ্নগুলো আসতো, সেই কারণেই আমি বিয়েটার থেকে পিছিয়ে যেতাম, মিথ্যে কথা বলি সবসময়। আর সত্যি কথা বলতে মানে এটা বলতে দ্বিধাবোধ নেই, মা না শুধু আমার শাশুড়ি মা যে আছে কমরেড মল্লিকা গাঙ্গুলি, উনিও প্রচুরভাবে সাপোর্ট করে। এমনও হয়ে যায় হয়তো আমি সকালবেলায় শুধু চাটা খেয়ে বেরিয়ে গেছি, রাত্রে ঢুকবো, ফোন করে বলতে আজকে আলিপুরেই আছি, অমুক দাদার বাড়িতে আছি বা দিদির বাড়িতে আছি, তো আমি কালকে সকালে পৌঁছে যাব, জামা কাপড় নিয়ে গেছো তো, ওষুধটা নিয়ে গেছো তো, এটা সুন্দর উনি বলে দেয়। কারণ এই জায়গাগুলো মেনটেন্স করতে গেলে শুধু রাজনীতি না, যে কোনো ক্ষেত্রে খুব কঠোরভাবে দেখতে হয়। দেখুন, বিধানসভা নির্বাচন একটা কঠিন লড়াই। আমরা যে বাকের মুখে এসে দাঁড়িয়েছি, তাতে এই বিধানসভা নির্বাচনে আমরা যারা রাজনীতিটা বুঝি তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা অন্যরকম, কিন্তু সাধারণ কর্মীদের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে কিছু জয়, কিছু সিট আসাটা খুব বাঞ্ছনীয়। তার জন্য লড়াই করা ছাড়া উপায় নেই। রাজনীতি তো করতেই হবে, রাজনীতি না করলে পরে আমাদের যা পরিস্থিতি, বেকারত্বের সংখ্যা বাড়ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, মানে দিনের পর দিন দেখা যাচ্ছে প্রতিটা গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে আটকানো, স্কুলগুলো মুখ করাতে হবে, স্কুলগুলোতে
মানে শিক্ষকের যে অভাবটা, সেই অভাবটা দূর করতে হবে। এই কারণে আমাদের রাজনীতিটা চালিয়ে রাখতে হবে। প্রথম ভালোবাসা যদি হয় সেটা হচ্ছে আমাদের রাজনীতি, পলিটিক্স লাইন। দ্বিতীয় ভালোবাসা যদি হয় সেটা হচ্ছে নিজেদের মধ্যে কমরেডদের সাথে ভালোবাসা।